ভুলিনি তার মাকে সাবিনা ইয়াসমিনকে। কারণ ঠিক কালীগঞ্জে, নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের সময় যখন তৃণমূলে বিজয় উল্লাস চলছিল, তাতে প্রাণ কেড়ে নিয়েছিল ছোট্ট তামান্নার। সেই আনন্দের মুহূর্তে তার পরিবারের শোক নেমে এসেছিল। আর এই সন্তান হারার বেদনা যে কতটা কষ্ট দেয় বাবা মাকে, তার জল জ্যান্ত নিদর্শন হচ্ছে এই পরিবার। প্রত্যেকটা বাবা মা রিলেট করতে পারবেন এই ঘটনার সঙ্গে, যে কি দুঃখ যন্ত্রণার মধ্যে দিয়ে কাটাচ্ছে এখন তার পরিবার। এমনকি সাবিনা ইয়াসমিন, তামান্নার মা, তিনি আত্মহত্যা পর্যন্ত করেছিলেন, চেষ্টা করেছিলেন। সন্তান হারানোর শোক যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা প্রকাশ করা কিন্তু বড়ই কঠিন। তছনছ করে দেয় বাবা মার জীবন। আর সেখানেই এমনই একটা যন্ত্রণার দিন কাটছে নদিয়ার কালীগঞ্জে নিহত নাবালিকা তামান্না, তার মা সাবিনা ইয়াসমিন। 2025-এর 23শে জুন, যেদিন নদিয়া কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন ছিল, ফল ঘোষণার দিন ছিল, তখনই তৃণমূলের বিজয় উৎসব থেকে ছোড়া বোমায় সেখানে মারা গিয়েছিল নাবালিকা তামান্না খাতুন। আর সেই ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন তামান্নার মা। এই মুহূর্তে সরাসরি আমরা মাটির দিকে নজর রাখবো, যেখানে ইন্দ্রাশিস রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ইন্দ্রাশিস, পরিবার কি বলছে? তারা কি এখনো পর্যন্ত পুলিশের উপর আস্থা রাখতে পারছে? অভিযুক্তকে যদিও ধরা হয়েছে, কি বলছে পরিবার? পরিবারের পক্ষ থেকে যেটা স্পষ্টত জানানো হচ্ছে, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং একেবারে চূড়ান্ত শাস্তি তারা কিন্তু দাবি করছেন। এই মুহূর্তে রয়েছে শিলিগুড়ি মাটিগাড়াই শুভজিৎ মোদকের বাড়ি, যাকে একেবারে নৃশংসভাবে খুন করা হয়েছে এবং এই মুহূর্তে তার পরিবারের লোকজন এখানে দাঁড়িয়ে রয়েছে। সঞ্জয় নায়া যে ছবি তুলে ধরছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকের মধ্যে এই মুহূর্তে কার্যত যে শোকের যে ছবি সেটাই কিন্তু এই মুহূর্তে ধরা পড়ছে। শুভজিতের বাবা আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আমি আপনার মনের অবস্থা এই মুহূর্তে বুঝতে পারছি, কি চাইছেন? ওর ফাঁসি ছাড়া আর কিছু চাই না। আমার ছেলে যেভাবে চলে গেছে ওইভাবে ও যেন চলে যায়, তাহলে আমি শান্তি হব। আচ্ছা, কি হয়েছিল, মানে কি শুনলেন সেদিনকে? শুনলাম কি, আমরা তো আর বুঝতে পারি নাই। ও চাউমিন খাইতে গেছে, ওখান থেকে গাড়িতে করে টোটোতে করে নিয়ে চলে গেছে দুই বন্ধু মিলে, নিয়ে যেয়ে ফরেস্টে, শুকনো ফরেস্টে নিয়ে মায়েরে ড্রেনের মধ্যে ফেলাইয়া ওরা বাড়ি চলে আসছে। তারপর অনেক খোঁজাখুঁজির পর পাই নাই, 2-3 দিন পরে খোঁজাখুঁজির পর পাওয়া গেছে ওর লাশটা। আচ্ছা, পুলিশ কি ব্যবস্থা নিয়েছিল শেষ? পুলিশ কি, একজনকে আমরা হাতে তুলে দিছি, সন্দেহমূলকভাবে তুলে দিছি। ও ছেলেটা আবার মুরগি কাটে, তা সকালবেলা দেখি মুরগি কাটতে গেছে। মুরগি কাটলে লোকের বাঁ হাত কাটবে, ডান হাত কেন কাটবে? তখন ওই আঙ্গুলটা সন্দেহমূলক হওয়াতে আমরা ওকে নিয়ে আসি তারপর পুলিশের হাতে দেই। ওর সঙ্গে পরে জেরা করে করে জিনিসটা বার হয়েছে। শাস্তি চাইছেন? চূড়ান্ত শাস্তি। ধরে নেই, ধরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ তো ধরে নেই, ধরিয়ে দেওয়া হয়েছে আর কি। পুলিশ ধরেনি না তখন ছেলেটাকে থানায় আমরা দিয়ে এসেছি সন্দেহ এই টাইমে 9টা 10টার দিকে। ছেলেটা দেখে হাত ফুলা, হাত এইখানে কাটা। ওর বাবাকে ডাকছি, গায়ে হাতটা আমরা তুলি নিই, আমরা আইনি যাচ্ছি প্রশাসনের কাছে তুলে দিচ্ছি। কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ পরে ব্যবস্থা করছে, বড়বাবু এখানে ওকে নিয়ে সেই ফরেস্টে ঢুকছে। তো ঢুকছে সোমবার দিন, ওই থানায় ঢুকেও শিকার হয় না। শনিবার রবিবার গেলেও শিকার হয় না। সোমবার 5টা থেকে শিকার হয়েছে বড়বাবুর কাছে। তারপর বড়বাবু নিয়ে ফরেস্টে ঢুকছে। এই যে 2 দিন থেকে নিখোঁজ থাকলো, সেই জায়গা থেকে আপনার পুলিশে জানিয়েছিলেন তো? আমরা জানাইছি, সেই সময় পুলিশ খোঁজাখুঁজি করেছে? পুলিশ খোঁজাখুঁজি করছে, সব জায়গায় খোঁজাখুঁজি করছে। পুলিশকে আমি ই করবো না। হ্যাঁ, পুলিশ বড়বাবুকে ওকে নিয়ে ওকে বের করছে, তার আগে শিকার হয়নি। আচ্ছা, এই যে রাজ পাসওয়ান, এর সঙ্গে আপনার ছেলের কি সম্পর্ক? ওর সঙ্গে আদৌ কি সম্পর্ক আমি তো জানি না, আমি বুঝতেও পারিনি, কোনোদিন আমি জানি নেই, আমাকে বলেও নেই। ওর সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। সম্পর্ক হচ্ছে যে ছেলেটা মুরগি কাটে তার সঙ্গে ওর সম্পর্ক। ও নাকি ওই একটা মেয়েকে ভালোবাসে। এবার আমার ভাগনা হয় এটা, ও নাকি ওর ক্লাস ফ্রেন্ড ওই মেয়েটা। তো একসঙ্গে এই নিয়ে একটা ওদের ধস্তাধস্তি হয়। তো ওই যে রাজ পাসওয়ান, ওর বাড়িও এখানে না, ওর বাড়ি বাইরে। ও এখানে এসে টোটো চালায়। আমি আসছি, আমি আবারও তার বাবার সঙ্গে কথা বলার চেষ্টা করবো এই মুহূর্তে। এখানে যে অবস্থা, যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আপনি আপনার ছেলেকে হারিয়েছেন, আপনার শোক এই মুহূর্তে আমি বুঝতে পারছি, কিন্তু কি চাইছেন এই মুহূর্তে? চূড়ান্ত শাস্তি ছাড়া তো আর কোনো উপায় নেই। শাস্তি মানে চূড়ান্ত কঠোর শাস্তি। শেষ কি বলেছিল আপনাকে বাড়ি থেকে বেরোনোর সময়?
বাড়ির সময় বলার বেরোর সময় কাউকে কিছু না বলে চলে গেছে, কিচ্ছু বলেনি। তারপর আপনি খবর পেলেন, পরে খবর পেলাম, কি খবর পেলেন? খবর পেলাম আমরা 7টা 8টা দিয়ে ফোন করে খাপড়ে লাগছে, কয় আসতেছি বলে তারপরে ফোন করি, ফোনের সুইচ বন্ধ, রিং হয়, ফোন উঠাচ্ছে না। তারপরে বাড়াই খবর আর পালাবে না খোঁজ খবর, তারপর কোনো বন্ধু বান্ধবের বাড়ি গেছে তাহলে আসবে, আর কোনো আর খবর টবর পাইনি। 2-3 দিনে বেভাবে চলে গেল। ওনার মা আছে তো ভেতরে, আমি একটু যাওয়ার চেষ্টা করবো। আমি বুঝতে পারছি এই মুহূর্তে তোমাকে জানানোর চেষ্টা করব, এই হচ্ছে শুভজিতের বাড়ি। সঞ্জয় রায়া যে ছবি তুলে ধরছে এবং বাড়ির ভেতরের যে পরিস্থিতি সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে এই পরিবারটার উপর দিয়ে কী চলেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুভজিতের মা তিনি এখানে রয়েছেন এবং আমি বুঝতে পারছি কথা বলার মতো কোনো রকম পরিস্থিতি এই মুহূর্তে এখানে নেই। আপনি তো মা শুভজিতের, আমি কিচ্ছু বলতে পারবো না। শাস্তি চাইছেন? শাস্তি তো চাচ্ছি। আমার ছেলেকে যেরকম অত্যাচার করছে ওকেও যেন ওরকম করে যেন করা হয়। আমি আর কিচ্ছু বলতে পারবো না। আমি বুঝতে পারছি আপনার এই মুহূর্তে আপনার উপর দিয়ে কী যাচ্ছে, আপনার মানসিক অবস্থা এই মুহূর্তে বুঝতে পারছি। আমাকে শুধু এইটুকু বলুন, কি শুনলেন সেদিনকে? আমি আর কিচ্ছু বলতে পারবো না। আমার মুখ দিয়ে কোনো কিচ্ছু বলতে পারবো না। আমি আর কিচ্ছু বলতে পারি না, আমি মাপ চাচ্ছি। বুঝতে পারছি এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ শুভজিতের মা তিনি এখানে বসে পড়েছেন এবং সন্তান হারানোর যে যন্ত্রণা সেই যন্ত্রণায় একেবারে কাতরাচ্ছেন এই মুহূর্তে। আমাকে এইটুকু বলবেন, মানে বিচার চাইছেন, ন্যায্য বিচার হোক, দোষীরা শাস্তি পাক? কিছু বলতো, আমি কিছু বলতে পারবো না। বয়স একটু। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কথা বলার মতন পরিস্থিতি নেই তার মায়ের। আমি আবার বাইরের দিকে আসার চেষ্টা করব, সঞ্জয়কে বলবো একটু বাইরের দিকে এসো। এবং যে ছবিটা এখানে দেখা যাচ্ছে প্রত্যেকে, তার বাবা, তার মা এবং পরিবারের প্রত্যেকে যেটা চাইছেন যে ফাঁসি হোক, চূড়ান্ত শাস্তি হোক, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদের চূড়ান্ত শাস্তি হোক, এমনটাই কিন্তু একেবারে পরিবারের পক্ষ থেকে দাঁড়িয়ে রয়েছে। এই পরিবারের একটাই দাবি যে তারা কিন্তু কিছু জানতো না, তাদের ছেলেটা কিছু জানতো না, তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপরে আর খোঁজ পাওয়া যায়নি, তাই তো? হ্যাঁ তাই, আমাদের কিছু বলেও নেই, আমরা জানতামও না, পরে শুনতে পারি টোটো গাড়িতে করে উঠাই নিয়ে গেছে ওরা, ডেকে নিয়ে চলে গেছে, চলে নিয়ে গেছে। সিসিটিভি ওই এলাকাতে সিসিটিভি আছে, পরে সিসিটিভিতে ফুটেজ করে দেখতে যাওয়ার পরে ধরা পড়ছে। প্রথমে তো ছেলেটা স্বীকার করে নেই, প্রথমে কোনো কিছু স্বীকার করে নেই যেটাকে ধরছি। সিসি ফুটেজ যত আগাচ্ছে দেখা যাচ্ছে, তারপরে আস্তে আস্তে স্বীকার করছে। তার উপায় তো নাই, কি করবে, এখন ধরা পড়ছে সিসিটিভিতে, তখন স্বীকার করছে। তার আপনার ছেলে কোন ক্লাসে পড়তো? কেউ এখন 10-এ উঠলো, মানে সামনে মাধ্যমিক দিত। তো হঠাৎ করে এরকম ঘটনা ঘটলো কেন? আগে থেকে কিছু আপনার ছেলে আপনাকে বলেছিল যে এরকম আমাকে কেউ জ্বালাচ্ছে বা কেউ বিরক্ত করছে? না, কিচ্ছু বলে নাই, কিছু জানিও না, আমরা কিছু বলেও নেই, কিছু জানি না কি হয়েছে না হয়েছে, ওইসব ঘটনা কিচ্ছু জানি না আমরা। ওরা ডাকে নিয়ে গিয়ে ছেলেটাকে যে এইরকম ও তো সরল সাদা ছেলে, একবারে যে ডাকে তার সঙ্গে যায়, তো ওদের মনে যে এইরকম ছিল ও বুঝতে পারেনি। সবার সঙ্গে মিশে গেছে ছেলেটা, এই আমাদের গ্রামের ভিতরে সবার সঙ্গে, যে ডাকবে তার সঙ্গে চলে যাবে, দেখবে সবাই হাসি হাসি কথা বলে, কোনো বাজে নেশা কোনো নাই, নেশা মেশা বিড়ি সিগারেট কিছু খায় না। আমার এই ভাগটা তো ও যদি বলেই যাতে আমাকে দাদা যাচ্ছে, ওই যখন আমার ভাইয়ের ছেলে ফোন করলো, ওরও 2 বছর ছোটো আমার বাচ্চাটা, দাদা কোথায়, কয় খাপড়াই। তারপর যে একটা মোবাইল ঠিক করতেছিল, ওই মোবাইলের মেকারও ফোন করেছে, কোথায় আছিস শুভ, কলে খাপড়া লেছে। একবার ইন্দ্রাশিস তুমি থাকো আমাদের সঙ্গে, অবশ্যই পরিবারের সঙ্গে আমরা কথা বলবো। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আচ্ছা বলুন তো, যে যেভাবে মানে
শুধুমাত্র 2026 নয় 2025 নয়, বিগত কয়েকটা বছর ধরে লাগাতার দেখতে পাচ্ছি আমরা মমতা ব্যানার্জির শাসনের দিকে দিকে কাটছে বাংলার মায়েরা, আর আইন শৃঙ্খলা একেবারে শিখে উঠেছে। বাংলার পুলিশ কি করছে, পুলিশ মন্ত্রী কি করছে, কি বলবেন? এখন প্রত্যেকটি ঘটনায় প্রমাণ করছে, সে কোনো নাবালকের হত্যা হোক বা মাধ্যমিক পরীক্ষার্থীদের হত্যা হোক, প্রত্যেকটাই প্রমাণ করছে যে মুখ্যমন্ত্রী, যিনি আমাদের হোম মিনিস্টারের দায়িত্বেও আছেন, পুলিশ মন্ত্রীর দায়িত্বে আছেন, তিনি সম্পূর্ণরূপে ব্যর্থ। প্রশাসনের উপরে তার কোনো কন্ট্রোল নেই। প্রশাসন শুধুমাত্র পলিটিক্যাল এজেন্ডা ফুলফিল করতে ব্যস্ত। সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে প্রশাসন মোটেও চিন্তিত নয়। মানে মানুষ যেভাবে অপরাধ করছে, এই অপরাধ প্রবণতা কিভাবে তাদের মনের মধ্যে আসছে? মানে কোনো রকম ভাবে কি পুলিশের ভয় ডর কিছুই কাজ করছে না? মানে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ। পুলিশ সম্পূর্ণরূপে ব্যর্থ, এবং শুধু তাই নয়, এই পুলিশকে ক্রিমিনালরা ভয়ই পায় না। ক্রিমিনালরা ধরেই নিয়েছে যে মুখ্যমন্ত্রীর হাত, রাজনৈতিক হাত তাদের মাথার উপরে আছে। তাদের পুলিশ কেশাগ্র পর্যন্ত স্পর্শ করতে পারবে না, চুল পর্যন্ত ছুতে পারবে না। সেই জন্য তারা নিশ্চিন্তে এই সমস্ত অপরাধ করে বেড়াচ্ছে। সেই ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রাজ্যে সত্যি আইন শৃঙ্খলা বলে কিছুই নেই, শিখে উঠেছে। বারবার প্রশ্নমুখে পুলিশের ভূমিকা। বাংলার পুলিশ কি একেবারে কর্মক্ষমতা, কর্মদক্ষতা হারিয়েছে, নাকি রাজনীতির চোটে পুলিশের হাতে এখন শিকল পড়েছে? শুধুমাত্র এই আইন শৃঙ্খলা নিয়ে এ রাজ্যে বিরোধীরা প্রশ্ন করছেন, সাধারণ মানুষ প্রশ্ন করছেন, তাই নয়। এই একই বিষয় নিয়ে বাংলার আইন শৃঙ্খলা যে শিখে উঠেছে, সেখানে কিন্তু সংসদে পর্যন্ত তোপ দেখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তামান্নার মৃত্যু উল্লেখ করে আইন শৃঙ্খলার সমালোচনা করেছেন তিনি। কি বলেছেন শোনাবো আপনাদের। कालीगंज में जून 2025 में बॉम्ब ब्लास्ट में एक बच्ची मारा गया। टीएमसी लीडर, उसको अरेस्ट भी हुआ। मेदिनीपुर में टीएमसी लीडर का अरेस्ट हुआ बॉम्ब के वजह से। बंगाल में बॉम्ब चलता है, कानून नहीं चलता। एनसीआरबी का डेटा, नेशनल क्राइम रिसर्च ब्यूरो का डेटा, कन्विक्शन रेट क्राइम का, इसमें 35 रैंक में है, 36 स्टेट्स का लिस्ट में 35th रैंक में है बंगाल। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।